আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের 60 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারটিতে দেখা যাচ্ছে যে এব্রানুসলো আলিবে কঠিন বিপদে, অন্যদিকে ভ্লাদ তেপেস আহত আর জেনেসেরিয়াকা দোগান কঠিনভাবে আহত হয়েছেন। দর্শক, আমরা পুরো দ্বিতীয় ট্রেলারটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কি কি হতে আছে ভলিউম 60-এ। দর্শক, কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয়, আমরা মেহমেদ ফাতিলের সুলতান সিরিজের 60 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একেবারে শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান একটি দিওয়ানে আছেন এবং এই দিওয়ানে তিনি বলতেছেন এই শাহাদাতের দায়িত্ব পালন করতে ইচ্ছুক কে আছেন। তো সুলতান মেহমেদ খানের এই প্রশ্নটা মূলত হচ্ছে ট্রাবজনের দুর্গের ভেতরে কে যেতে পারবে, কি হিসাবে দূত হিসাবে যাবে। কারণ যুদ্ধের নিয়ম হচ্ছে চূড়ান্ত আক্রমণের পূর্বে কাফেরদেরকে ইসলাম গ্রহণের একটি সুযোগ দেওয়া এবং আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া। যদি তারা প্রস্তাবে রাজি থাকে তবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং যুদ্ধ ছাড়াই এই ভূমি মুসলমানদের অধীনে চলে যাবে। তো এই নিয়ম রক্ষার্থে প্রতিটা যুদ্ধের পূর্বে চূড়ান্ত আক্রমণের আগে একজন দূত পাঠানো হয়, আর এই দূত হিসেবে যারা যান তাদের জীবন থাকে বিপদাপন্ন। অনেক ক্ষেত্রে এরকম হয় যে কাফেরদের দুর্গে ইসলামের দাওয়াত নিয়ে দূত হিসেবে যাওয়ার পর সেই দূতকে কাফেররা হত্যা করে ফেলে। সেজন্যই মূলত সুলতান মেহমেদ খান বলতেছেন এই শাহাদাতের দায়িত্ব পালন করতে কে রাজি আছো। তো সুলতান মেহমেদ খানের এই প্রশ্ন শোনার পর দোগানাগা, জাগানুস পাশা, মাহমুদ পাশা, এব্রানুসলো আলিবে, সারুজা প্রত্যেকেই কিন্তু পাহা বাড়িয়ে সামনে এসেছে যে তারা সবাই এই দায়িত্ব পালন করতে রাজি আছে। মানে একটা রাষ্ট্রের যখন আপনার সমস্ত পাশারা, সমস্ত দায়িত্বশীলরা রাষ্ট্রের প্রতি এতটুকু অনুগত থাকবে যে তাদের জীবন নিয়েও কোনো প্রকার চিন্তা করবে না, তখন সেই রাষ্ট্রটা আসলেই বিশ্বজয় করতে পারে। আমার এই সিনটা দেখে কিন্তু এটাও মনে হচ্ছে সুলতান মেহমেদ খান কেন কনস্টান্টিনোপল জয় করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে সুলতান মেহমেদ খানের কনস্টান্টিনোপল জয় করার, তবে এটাও একটা কারণ যে সুলতান মেহমেদ খানের সমস্ত পাশারা রাষ্ট্রের প্রতি ছিল অনুগত, যারা নিজের জীবনের চেয়ে রাষ্ট্রের কথাটাই বেশি চিন্তা করতো, যার কারণে সুলতান মেহমেদ খান একে একে কনস্টান্টিনোপল, ইস্ফেন্দিয়ারোলু, ট্রাবজন, আক্কোয়ুনলু ভূমি, আলবেনিয়া অভিযান এবং ওয়ালাসিয়া অভিযানের মতো বড় বড় অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। তো যাই হোক, সুলতান মেহমেদ খানের প্রশ্ন শোনার পর সমস্ত পাশারা এক পা সামনে এগিয়ে সাড়া দিয়েছেন যে তারা শাহাদাতের এই দায়িত্ব পালন করতে সবাই রাজি আছে। তবে সবাইকে তো আর পাঠানো যাবে না, এখান থেকে পাঠানো হবে একজনকে। কাকে? এব্রানুসলো আলিবিকে। আপনাদের মনে থাকার কথা, কনস্টান্টিনোপলের সম্রাট কনস্টান্টিনোসকে যে হুমকি দিয়েছিলেন এব্রানুসলো আলিবে, এক কথায় আগুন ছড়া। এব্রানুসলো আলিবে ছাড়াও আমরা পূর্বে ইসহাক পাশা, জান্দারলি হালিল পাশা কিংবা শাহাবুদ্দিন পাশাকে দূত হিসেবে বিভিন্ন জায়গায় যেতে দেখেছিলাম। তবে এব্রানুসলো আলিবে অনন্য, অন্যদের চেয়ে সেরা। তো আবারও আমরা এব্রানুসলো আলিবিকে দূত হিসেবে দেখতে পাবো। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমানীয়দের পর কঠিন আক্রমণ চলছে। এই সিনটা হচ্ছে ওই যে গত 59 নম্বর ভলিউম যেখানে শেষ হয়েছিল, ওসমানীরা ফাঁদে পড়েছিল, সেখানকার সিন। সেখানে ওসমানীয়দের উপর তীর বর্ষিত হচ্ছে এবং এক পর্যায়ে কাফেরদের সাথে কঠিন লড়াই হচ্ছে। এখানে উপর থেকে গোলা ছুঁড়ে মারা হচ্ছে, পাশাপাশি নাইটরা চার দিক থেকে ঘিরে ফেলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দোগানাগাকে কঠিনভাবে আহত করা হয়েছে, তবে দোগানাগা মারা যাবেন না, আর তার এই আঘাতও বেশি একটা গুরুতর হবে না, তিনি সুস্থ হয়ে আছেন। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম ওই যে ট্রেলারে একেবারে শুরুর দিকে দিওয়ান চলছে। মূলত আমরা কিন্তু 59 নম্বর ভলিউম শেষ করেছিলাম যুদ্ধের ময়দানে, আর এই সিনগুলো সেই যুদ্ধের ময়দানেই, মানে যেখানে ওসমানীরা ফাঁদে পড়েছে। আর এই ফাঁদ থেকে উত্তরণ হওয়ার পরেই কিন্তু মূলত সেই দিওয়ান অনুষ্ঠিত হবে। আর দিওয়ানে আমরা দোগানাগাকে স্পষ্টই দাঁড়িয়ে থাকতে দেখতেছি। সুতরাং দোগানাগা সুস্থ আছেন, চিন্তার কোনো বিষয় নেই। তবে আমরা ভ্লাদ তেপেসকে দেখতে পাচ্ছি একটু গুরুতর আহত হয়েছেন, তবে সেও মারা যাবে না, তার শয়তানি এখনো পুরাই বাকি রয়েছে, সুতরাং সে এখন মারা যাওয়ার কোনো চান্স নেই। তো এখন আমরা ড্রাভেন জুস্তিনিয়ানিকে দেখতে পাচ্ছি, সে বলতেছে সবাই যার যার কৃতকর্মের ফল ভোগ করতেছে, তারা জাহান্নামের এই ফাঁদ থেকে বের হতে পারবে না, চলো চলে যাই। মূলত ড্রাভেন জুস্তিনিয়ানি দোগানাগাকে আঘাত করবে ঠিক আছে, কিন্তু দোগানাগাও কিন্তু তাকে পাল্টা আঘাত করবে। পরবর্তীতে সে যখন আর কুলাতে পারবে না, তখন চারদিক থেকে গোলাবর্ষণ করে পিছু উঠবে। তবে এই ফাঁদে ওসমানীয়দের বেশ ক্ষয়ক্ষতি হবে, অসংখ্য সৈন্য হারাবে। তো এদিকে পর আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খানের দুই শাহজাদা দুর্গ রক্ষার জন্য অবস্থান নিয়েছেন। এখানে কারামুল শাহজাদা সুলাইমানের নেতৃত্বে কাফেররা দুর্গের ফটক ভেঙে ফেলেছে এবং তারা এক পর্যায়ে দুর্গে প্রবেশ করবে।
তবে এখানকার এই লড়াইয়ে, মামা ভাগিনার এই লড়াইয়ে কে জিতবে, মামা না ভাগিনা? অবশ্যই ভাগিনা। কেননা ওর মতো পাঠা, এই সুলাইমানের মতো পাঠা, যার ভিতরে ইমানের নূর বলতে কিছু নেই, সে কখনোই সুলতান মেহমেদ খানের পুত্র শাহজাদা মুস্তফা বা শাহজাদা বাইজিদ, যে কিনা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের সুলতান হবেন, তাদের সাথে লড়াইয়ে কখনোই সুলাইমান পারবে না। এখানে অবশ্যই আমরা দেখতে পাবো হয়তোবা শাহজাদা মোস্তফা বা শাহজাদা বাইজিদের কোনো বুদ্ধিদীপ্ত পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনার কারণে কাফেররা পিছু হটতে বাধ্য হবে। তবে শাহজাদা সুলাইমানও মারা যাবে না, সেও পিছু হটবে, আর তার তো পিছু হটে অভ্যাস আছেই। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এব্রানুসুল্লাহ আলিবে তার আল্পদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, বলতেছেন যে তোমরা আমাকে ক্ষমা করে দিও। মানে তিনি এখন ট্রাবজন দুর্গে প্রবেশ করবেন, যেহেতু তার জীবন অনেকটাই বিপন্নাপন্ন, তিনি মারাও যেতে পারেন, বেঁচেও থাকতে পারেন, তাই তিনি তার আল্পদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। অতঃপর ট্রাবজনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তো আমরা দেখতে পাচ্ছি ট্রাবজনের দুর্গে প্রবেশ করেছেন এব্রানুসুল্লাহ আলিবে, এবং তিনি সম্রাট কমনেনুসকে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আমার হাতের এই তীরই সুলতান মেহমেদ খানের ক্রোধ থেকে বাঁচার একমাত্র উপায়। তীর বলতে এখানে মিন করা হচ্ছে, তুমি হয় ইসলামের আলোয় আলোকিত হবে এবং তোমার ভূমি উসমানীয়দের কাছে হস্তান্তর করবে, আর নয়তো আমরা যুদ্ধ করে তা জয় করে নিব। তাই স্পষ্ট ইতিহাস অনুযায়ী ট্রাবজনের ইতিহাস এমন কিছু নেই যে কাফেররা আত্মসমর্পণ করবে, এরকম কিছু নেই ইতিহাসে। এখানে যুদ্ধ হবেই, এবং সেটা আগামী 60 নম্বর ভলিউম থেকেই শুরু হবে। আগামী 60 নম্বর ভলিউমের শেষের দিকে ট্রাবজনের প্রাচীরের সামনে গিয়ে উপস্থিত হবে উসমানীয় সেনাবাহিনী, এবং কামান দিয়ে গোলাবর্ষণ শুরু হবে। তবে এখনও আকুইল্লু উজুন হাসানকে কেন নিয়ে আসা হচ্ছে না, এটা নিয়ে আমি বেশ চিন্তিত। দেখা যাক, হয়তো অবরোধ শুরু করার পরেও আসতে পারে। তো এখানে এব্রানুসুল্লাহ আলিবের উপর কোনো প্রকার আক্রমণের দুঃসাহস করবে না সম্রাট কমনেনুস, কেননা এব্রানুসুল্লাহ আলিবেকে হত্যা করলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হবে, ফাতিহ সুলতান মেহমেদ খান যে কিভাবে ঘূর্ণিঝড়ে নেই ট্রাবজনের উপর আছড়ে পড়বেন, সেটা সে খুব ভালো করে জানে। সেজন্যই মূলত এব্রানুসুল্লাহ আলিবের উপর কোনো প্রকার আক্রমণ করবে না, অর্থাৎ এব্রানুসুল্লাহ আলিবে সুস্থভাবেই শত্রুর দুর্গ থেকে বেরিয়ে আসবেন। তো টেলের শেষের দিকে দেখতে পাচ্ছি আকিঞ্জিরা ছুটে চলছে। মূলত ওই ফাঁদ থেকে উদ্ধার হওয়ার পরই একদিকে আকিঞ্জিরা আর একদিকে জেনেসারিরা ট্রাবজনের দিকে ছুটে চলবে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কেননা আজকের ভিডিওতে আমরা বিস্তর ইতিহাস নিয়ে আলোচনা করেছি। তো যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।